সরি, আগের ভিডিওটা একটু প্রবলেম হয়েছিল, সো এটা ডিলিট করেছি। সো এখন যেটা নিয়ে আসলে কথা বলবো সেটা হচ্ছে নিউজিল্যান্ড ইতিমধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য স্কোর অ্যানাউন্স করে ফেলেছে, এবং সেটা নিয়ে অ্যাকচুয়ালি স্কোরটা নিয়ে একটু অ্যানালাইসিস করবো, এবং স্কোরে কারা আছেন কারা নেই সেটা নিয়ে একটু কথা বলবো। সো আমি যদি স্কোয়াডটা নিয়ে একটু বলি, স্কোয়াডে থেকে কয়েকজন বড় ক্রিকেটার আসে পারফরমেন্স, যেমন হচ্ছে হেনরি নিকলস নেই, ঈশ্বরী নেই, অ্যাডাম মিলনেকে বাদ দেওয়া হয়েছে। এছাড়াও দুজন ক্রিকেটার যারা 2023 ওয়ার্ল্ড কাপে চেঞ্জ করে তারাও বাদ পড়েছেন। এখন যে স্কোয়াডটা তারা অ্যানাউন্স করলো সেখানে আপনি দেখবেন ট্রেন্ট বোল্ট টিম সার্টির মধ্যে যদি এক্সপিরিয়েন্স প্লেয়ার নেই তাদের, এবং তার যে পেস অ্যাটাক তার লকি ফার্গুসন দিকে গেল, তারপর আপনি দুজন নতুন প্লেয়ার কিনলো, তার উইলিয়াম লকি আর হচ্ছে আপনার নেডেন স্মিথ না সরি বেন শিয়ার্সকে নিচ্ছে, তার নেডেন স্মিথ তো আছেই অলরেডি। সো এখন কথা হচ্ছে এই টিম নিয়ে আসলে নিজের কতদূর যেটা পারবে। দেখে ওভারঅল যদি চিন্তা করি টিমে এক্সপিরিয়েন্স প্লাস ইউথ, তারা কিন্তু এক্সপিরিয়েন্সটাকে প্রাধান্য দিয়েছে, প্লাস ইয়াং প্লেয়ারদেরকেও তারা প্রাধান্য দিয়েছে। রচিন রবিন্টার 2023 বিশ্বকাপটা একটা দুর্দান্ত গেছে, তার উপর আসলে ভরসা করছে উইলিয়ামসন। এখন উইলিয়ামসনকে নিয়ে একটু ডাউট হতে পারে, মেসিকে নিয়ে ডাউট হতে এই কারণে বিকজ কেন উইলিয়ামসনের ইঞ্জুরি ইস্যু এখন আছে। তিনি কিন্তু শ্রীলঙ্কার সাথে টেস্ট সিরিজ ছিলেন না, ইন্ডিয়ার টেস্ট সিরিজে কিন্তু কেন উইলিয়ামসন খেলেনি বিকজ হি হ্যাড এ ইঞ্জুরি ইস্যু, তার গ্রোইন ইঞ্জুরি ছিল যে টি20 খেলেনি। সো উইলিয়ামসন কিন্তু টেস্ট ক্রিকেট বিশ্বকাপে একটা ম্যাচ খেলতে পারেনি বিকজ হি হ্যাড এ ইঞ্জুরি ইস্যু। সো এখন উইলিয়ামসন আসলে টুর্নামেন্টে সবগুলো ম্যাচ খেলতে পারবেন কিনা এটা নিয়ে একটা ডাউট তৈরি হচ্ছে। প্লাস টুর্নামেন্ট আগে একটা ট্রাই সিরিজ আছে সাউদি পাকিস্তানের সাথে, যে ট্রাই সিরিজ খেলবে নিউজিল্যান্ড, সেখানে উইলিয়ামসন আসলে কয়টা ম্যাচ অ্যাভেলেবেল থাকবেন এবং সেই টুর্নামেন্টে টিম ফুললি ফিট থাকবেন কিনা সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন, বিকজ উইলিয়ামসনের রিসেন্ট কোনো কয়েক মাস ধরে যেটা সমস্যা হচ্ছে ইঞ্জুরি ইস্যু, ইঞ্জুরি প্রবণ হয়ে গেছেন। একটা সময় আমরা দেখতে পাচ্ছি খুব ফিট ছিলেন, বাট তার যত বয়স হয়েছে তিনি তত ইঞ্জুরিতে পড়তে স্টার্ট করলেন, এবং ইঞ্জুরি কেন তার পারফরমেন্স উপর এফেক্ট পড়ছে যেটা ক্লিয়ার আপনারা দেখতে পাচ্ছেন। উইলিয়ামসন আসলে ফিট থাকবে কি না পুরো টুর্নামেন্ট জুড়ে সেটা একটা প্রশ্ন, যেহেতু নিশ্চয়ই কোনো ব্যাকআপ প্লেয়ার রাখেনি, তো সেটা একটা প্রশ্ন। এখন কথা হচ্ছে উইলিয়ামসন যদি ইঞ্জুরি নয় তাহলে তার পরিবর্তে কি খেলবে। নিশ্চয়ই একটা চিন্তা ভাবনা করে রেখেছে যে যদি এ প্লেয়ার ইনজুর্ড হয় বা এই দুইজন প্লেয়ার যদি ইউনিট হয় আমরা এদেরকে খেলাবো। এখন নিউজিল্যান্ড হয়তো কোনো ব্যাকআপ প্লেয়ার নিয়ে যাচ্ছে না, বাট তারা হয়তো কিছু প্লেয়ার রেডি করে রাখবে ইন কেস যদি তারা দরকার হয় তারা টুর্নামেন্টে খেলবে, সেক্ষেত্রে আইসিসি পারমিশন অবশ্যই দরকার হবে নিউজিল্যান্ডের। এখন এই স্কোয়াডটা আমার কাছে বেশ ভালো লেগেছে, ব্যালেন্স একটা স্কোয়াড, ইয়াং প্লাস এক্সপিরিয়েন্স প্লেয়ার রয়েছে। তবে ট্রেন্ট বোলিং টিম সাউথি না থাকাটাই বোলিং লাইনে একটু আমার উইক লেগেছে, বিশেষ করে পেস অ্যাটাকটা। তাছাড়া আপনার এই সোডিও লেগ স্পিনার ড্রাইভ কেটে বা স্লো কেটে সে কিন্তু খুব এফেক্টিভ হতো, বাট মিস সেন্ডের উপর তার আসতে গেছে। এবং ক্যাপ্টেন্সি নিয়ে একটু আমার একটা মানে খুব ডাউন হচ্ছে না, বাট এটা আমাকে সারপ্রাইজিং লেগেছে যে টম এটা মানে একজন অভিজ্ঞ ক্রিকেটার থাকার পরও ক্যাপ্টেন্সিটা হচ্ছে মিস সেন্ডারের উপরে। এখন মিচেল সেন্ডার কিন্তু ক্যাপ্টেন যখন সিং ইজ ব্যাড, বাট আপনি যখন একটা বড় টুর্নামেন্টে যাচ্ছেন ইউ নিড সামওয়ান হু হ্যাজ এক্সপিরিয়েন্স অফ ক্যাপ্টেনিং ইন বিগ টুর্নামেন্টস। টম ল্যাথম কেনি উইলসনের উপস্থিতিতে 2023 বিশ্বকাপে কয়েকটা ম্যাচে নিজেকে নেতৃত্ব দিয়েছেন। সো তার থেকে কিন্তু এসে এক্সপিরিয়েন্স আছে। এছাড়া তিনি ইন্ডিয়াকে যে ইন্ডিয়ার এগেন্সে যে সিরিজটা নিজে জিতলো সেখানেও ক্যাপ্টেন কিন্তু এই টম ল্যাথম ছিলেন। সো তার এক্সপিরিয়েন্স আছে, তার কিন্তু অভিজ্ঞতা আছে, প্লাস তার ক্যাপ্টেন্সির একটা মানে এক্সপিরিয়েন্স আছে। সো সেখানে তাকে না দিয়ে মিচেল সেন্ডারকে দেওয়াটা আসলে কতটুকু যৌক্তিক এটা বলা খুবই টাফ। বাট আমি মনে করি টম ল্যাথম কুড বিন দ্য রাইট ক্যান্ডিডেট টু do the captaincy instead of someone like Mitchell Stark who hasn't done captaincy in these big tournaments. মানে আপনি যখন একটা বড় টুর্নামেন্ট খেলবেন, সেটা ধরেন টি20 ওয়ার্ল্ড কাপ হোক, সেটা 50 বিশ্বকাপ হোক, সেটা চ্যাম্পিয়ন্স ট্রফি হোক, রাইট, তখন আপনি অবশ্যই প্রায়োরিটি দেবেন কিসে, এক্সপিরিয়েন্সের উপরে। আমি এটা বলছি না যে মিচ স্যান্ডার, আমি বারবার বলছি এটা মিচ স্যান্ডার ইজ নট আ ব্যাড ক্যাপ্টেন, বাট when you look at the big tournaments you need someone who will lead this team well, right? And that would have been Tom Latham, not Mitch Santner. So এই কারণে আমি বলছি যে টম ল্যাথম would have been a good option as a captain rather than মিচেল সেন্টনার, যেহেতু এটা আইসিসি চ্যাম্পিয়নশিপের মতো একটা বড় ইভেন্ট এখানে। আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে নিউজিল্যান্ড আইসিসি ইভেন্টগুলোতে বরাবরই ভালো খেলে, টেনে কোনো ডাউট নেই। লাস্ট কয়েকটা আইসিসি ইভেন্টে মানে কোনো বছর টি ওয়ার্ল্ড কাপ বাদ দিই, এর আগে পর্যায়ে কয়েকটা আইসিসি ইভেন্ট রয়েছে সেখানে তারা ভালো, হ্যাঁ 2022 টি ওয়ার্ল্ড কাপটা তারা আসলে ভালো যায়নি, সেখানে তারা আসলে সেমিফাইনালে বাদ পড়ছিল, বাট স্টিল তাদের
ওই টিমটা আছে, ওই জিনিসটা আছে যে তারা যে কোনো দলকে আসলে হারাতে পারে। কিন্তু ওই যেটা বললাম যে যেহেতু ট্রেন্ট বল এবং টিম সাউথি নেই, তো পেসার একটা একটু হলেও ওইটা নিউজিল্যান্ডের একটা উইক লিঙ্ক হতে পারে। যেহেতু যদি এক্সপিরিয়েন্স প্লেয়ার তাদের দল নেই, টিম সাউথি প্লাস বডি দুজনের মধ্যে একজন যদি থাকতেন, তাহলে পেসারটা একটা কিছুটা হলো ব্যালেন্স থাকতো। সেক্ষেত্রে পজিশনটা একটা ভয়ের মধ্যে থাকতো যে যেহেতু যে ট্রেন্ট বল বা টিম সাউথি যে কোনো একজন, যেহেতু দুজন নেই, সো অবভিয়াসলি এটা একটা উইক লিঙ্ক। বাট নিউজিল্যান্ড ফিউচারের কথা চিন্তা করছে এবং তারা কিন্তু অলরেডি ব্যাকআপ প্লে আছে। সো আমি মনে করি যে ট্রেন্ট বোলিং ডিসাইডেশন তেমন একটা ফ্যাক্টর, বাট স্টিল আমার কাছে মনে হচ্ছে যে ফাস্ট বোলিং ডিপার্টমেন্টটা একটু হলেও উইক কম্পেয়ার টু দ্যাট স্পিন ডিপার্টমেন্টটা। স্পিন ডিপার্টমেন্টে যদি মিস্টুরি থাকতো সেক্ষেত্রে ব্যালেন্সটা একটু বেশি হতে পারতো, এক্সট্রা প্যাডিং অপশনটা থাকতো। অবশ্য মিচেল ব্রেসওয়েল, মাইকেল ব্রেসওয়েল তিনি খেলছেন, তারপর গ্ল্যান ফিলিপস আছেন, তিনি বল করতে পারেন। সো তাদের হাতে কিছু অপশন আছে, তার প্যাডিং ডেপথ তো আছে। বাট যেহেতু টুর্নামেন্টটা বড়, সো সেক্ষেত্রে তার ব্যাকআপ প্লেয়ার এমন কিছু দরকার ছিল। সো সেক্ষেত্রে ঈশ্বরীকে তারা মেবি রাখতে হতো, বা জিমি শামার মতো বা হেনিংগাসের মতো প্লেয়ারকে তারা রাখতে হতো, তারা সেটা করেনি। বাট নিউজিল্যান্ডের মূল উদ্দেশ্য হচ্ছে এই টিমটাকে নিয়ে তারা পারফর্ম করতে চাই। এখন আমি যে বাংলাদেশ স্কোয়াডের কথা বলি, বাংলাদেশ স্কোয়াডে এক্সপিরিয়েন্স প্লেয়ার আছেন শুধুমাত্র দুজন, মুশফিক এবং মাহমুদুল্লাহ। এর বাদে বাকি যারা আছেন তার মধ্যে বাকিটা এক্সপিরিয়েন্স আছে। মুস্তাফিজ অনেক বছর ধরে খেলছেন, তারপর আপনার তাসকিন অনেক বছর ধরে খেলছেন। বাট স্টিল এইখানে এই স্কোয়াডটার চেয়ে আমি বাংলাদেশ স্কোয়াডে নিজের স্কোয়াডটা আমার থেকে অনেক ব্যাটার লেগেছে। বিকজ বাংলাদেশ স্কোয়াড আপনি যদি দেখেন তাদের, হ্যাঁ তার ইয়াং প্লেয়ার দিকে গেছে, গুড এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে, বাট স্টিল তাদের যে দল, আপনি যদি তাদের পেস অ্যাটাক দেখেন, তানজিম সাকিব তেমন একটা এক্সপিরিয়েন্স নন, ভাই টানা তেমন একটা এক্সপিরিয়েন্স নন। এক্সপিরিয়েন্স বলে শুরু আছেন দুজন, তাসকিন এবং মুস্তাফিজ। বাংলাদেশে অ্যাটলিস্ট তাসকিন মুস্তাফিজ আছে, কিন্তু ইসরায়েলের করে চিন্তা করেন তাদের ট্রেন বল টিম সার্টি হলে। বাট স্টিল আমি যদি মানে রেটিং করি, বাংলাদেশ স্কোয়াডকে আমি দেবো 6.5 out of 10, বা নিউজিল্যান্ড স্কোয়াডকে যদি রেটিং করি আমি গিভ দেবো 8.5 out of 10, বিকজ যেহেতু তাদের ট্রেন বল এবং টিম সার্টি নেই, তাই আমি তাদেরকে 8.5 out of 10 দিচ্ছি। না হলে আমি তাদেরকে 9 দিতাম, বিকজ তার স্কোয়াডটা ওভারঅল খুব ভালো হয়েছে, ব্যালেন্সড একটা স্কোয়াড হয়েছে, এক্সপিরিয়েন্স প্লাস ইয়াং প্লেয়ার্স তারা প্রেফার করছে। অস্ট্রেলিয়ার স্কোয়াড নিয়ে একটু কথা বলি। অস্ট্রেলিয়ার যে স্কোয়াড হয়েছে সেখানে তার প্যাট কামিন্সকে রেখেছে। প্যাট কামিন্স কিন্তু অ্যাঙ্কেল ইঞ্জুরি একটা ইস্যু রয়েছে, তিনি শ্রীলঙ্কা সিরিজে খেলবেন না। এছাড়া তিনি ছুটিও চেয়েছেন পার্সোনাল রিজনের জন্য। তো সেখানে হোপফুলি তিনি ওই সময় হয়তো তার যে ফিটনেস সেটা নিয়ে তিনি কাজ করবেন, এবং আশা করা যাচ্ছে যে তিনি চ্যাম্পিয়নশিপ এই টিমকে নেতৃত্ব দেবেন। না হলে সেক্ষেত্রে স্টিভেন স্মিথ, যাকে শ্রীলঙ্কা টেস্ট সিরিজ ক্যাপ্টেন বানিয়েছে, তিনি হয়তো ক্যাপ্টেন্সি করবেন সেই টিমে। এবং অস্ট্রেলিয়ার জন্য আসলে অনেক কিছু ইঞ্জুরি ছিল। ম্যাটও কুনম্যান, তিনি ব্রিসবেন ইডয়ে খেলতে গিয়ে ইঞ্জুরিটা পড়েছেন, এবং হয়তো তিনি শ্রীলঙ্কা টেস্ট সিরিজ আসলে থাকবেন না। সেই ক্ষেত্রে তার রিপ্লেসমেন্ট কেউ, সেটা কিন্তু একটা বড় ফ্যাক্টর। জোর হ্যাসলুট তাকে স্কোর রাখা হয়েছে, তিনি ব্যাক করেছেন ইঞ্জুরি থেকে। স্কট পোল্যান্ডের আসলে ভাগ্যটা খারাপ, তিনি ভালো করার পর আসলে সুযোগটা পাননি। বাট যেহেতু হ্যাসলুট ব্যাক করেছে সেক্ষেত্রে বলেন নেই। আর যদি যেহেতু কামিন্সকি আছে না, সেক্ষেত্রে বলেন অ্যাজ এ থার্ড সিমে থাকবেন, জাস্ট তাকে জোর হ্যাসলুট। আর স্পিনারের মধ্যে একটু ন্যাথান ফাইন রয়েছেন, তারপর টড মুরফিকেও বোর্ডে রাখা হয়েছে প্রশান্ত স্কোর। আমি স্কোরটা ভালো করে দেখিনি। শিন অ্যাবটকে মোস্ট বোর্ডে রাখা হচ্ছে স্কোরটা, বল ন্যাথন ম্যাক্সউইনি ইন্ডিয়া গেস্টে একটা ম্যাচ খেলার পর বাদ পড়লেন। স্যাম কনস্টাসকে রাখা হয়েছে, ব্রিউ ওয়েস্টারকে রাখা হয়েছে, ওয়েস্টার সিডনি টেস্টে খুব ভালোই খেলেছেন। সো ওভারঅল তার স্কোর ভালো হয়েছে। আর আরেকটা ইন্ডিয়ার স্কোয়াড নিয়ে আমি আসলে এটা একটা কথা বলতে যাচ্ছি না। আর ইংল্যান্ডের স্কোয়াড যদি বলি, ইংল্যান্ডও কিন্তু একটা ভালো স্কোয়াড তারা করেছে, তো স্টিল তারা কিছু এক্সপিরিয়েন্স প্লেয়ার মিসিং, তো সেটাও একটা বড় ফ্যাক্টর। বাট যেহেতু বড় টুর্নামেন্ট, তো ফুলি তার ভালো করে ব্যবস্থা, তার আগে তারা ইন্ডিয়ান ম্যাচে T21 সিরিজ একটা খেলবে। সো ওইখানে আসলে তার কীরকম পারফর্ম করে সেটা কিন্তু একটা বড় বিষয়। শ্রীলঙ্কার স্কোয়াড মোস্ট প্রবলি অ্যানাউন্স করা হয়েছে যদি ভুল হয়। শ্রীলঙ্কার স্কোয়াড ওভারঅল আমার থেকে ভালো লেগেছে, বাট ওটাও to be their squad is not that much balanced than other squads to be honest. আর সাউথ আফ্রিকার স্কোয়াড অ্যান্সার হলো নিক নকি আনফর্চুনেটলি ইঞ্জুরি কারণে বাদ পড়েছেন। আবার তার পরিবর্তে জেরাল্ড কোর্জি হয়তো খেলবেন রিপ্লেসমেন্টে। নিক নকি এর আগেও ইঞ্জুরির কারণে একটা লম্বা সময় মাঠে বাইরে ছিলেন, আবারও তিনি ইঞ্জুর হলেন। সো জানি না আসলে তিনি কতটুকু ফিট হতে পারবেন টুর্নামেন্টের আগে, বাট আমার চাই তিনি টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। সো জেরাল্ড কোর্জি মেবি তার রিপ্লেসমেন্ট হতে পারেন। আফগানিস্তানের স্কোয়াডটা দেখেছি। সো ওভারঅল যতগুলো স্কোয়াড এখন পর্যন্ত অ্যানাউন্স করা হয়েছে পাকিস্তান বাদে, স্কোয়াড খুব ব্যালেন্স লেগেছে আমার থেকে। বাট আমার থেকে দুটো স্কোয়াড নিয়ে একটু মানে বেশি একটু যেটা মনে হচ্ছে এটা আরও ভালো হতো, সেটা হচ্ছে একটা হচ্ছে বাংলাদেশ, একটা হচ্ছে শ্রীলঙ্কা। এই দুটো স্কোয়াড
আমার কাছে মোটামুটি লেগেছে, বাট বাকি স্কোয়াডগুলো ইজ ভেরি গুড, এক্সপিরিয়েন্স প্লাস ইয়াং প্লেয়ার দ্বারা দিচ্ছে, খুব ব্যালেন্স একটা স্কোয়াড। হ্যাঁ, কিছু বড় প্লেয়ার মিসিং, এটা অবশ্যই মাঝে মাঝে একটু টাফ বিষয় নিতে হয় স্বাভাবিকভাবে, যেহেতু আপনি একটা স্কোয়াড ম্যাচ করছেন, আপনি কাকে নেবেন কাকে বাদ দিয়ে কাকে নেবেন, এটা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়। বাট ওই জায়গাটা থেকে আমি মনে করি স্কোয়াডটা ভালোই হয়েছে বাকি দলগুলোরও। তো আসলে বাংলাদেশ শ্রীলঙ্কা আসলে দেখা যায় যে টুর্নামেন্ট এই দলগুলো সে কি পারফর্ম করে, এবং যেহেতু $8 টুর্নামেন্ট, সো বড় একটা আসলে টুর্নামেন্ট না, মানে বড় সরি বড় বড় মানে বেশি দল নিয়ে খেলা হচ্ছে না, সরি। তো দেখা যাক আসলে কীরকম হয়, এবং এবারে চ্যাম্পিয়ন কে হবে সেটা নিয়েও আসলে অনেক কথাবার্তা হচ্ছে, এবং যেটা চ্যাম্পিয়নের কথা আসলো, আপনারা আসলে কমেন্ট করে জানতে পারেন যে কোন চারটা আসলে এবার চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল খেলবে, এবং আসলে কে চ্যাম্পিয়ন হবে, কে রানার্স হবে, বা কে হাইস্ট রান গেটার হবে, কে হাইস্ট উইকেট টেকার হবে, সেটাও জানাতে পারেন, এবং আন্ডারডগ টিম কে সেটাও আপনি জানাতে পারেন। সো এই ছিল আমার লাইভ। আমি লাইভ দেখার সবাইকে ধন্যবাদ। আমার লাইভটি ভালো লাগে অবশ্যই সেগুলো শেয়ার করবে, এবং আমার একটি সরি 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 বন্ধ কর বন্ধ কর বন্ধ কর